পুজো মানে দেদার খুশি দেদার আড্ডা মারা, সেটাও যেমন আছে, তার সঙ্গে ছবি দেখাটাও কিন্তু রয়েছে। বাট হয়তো এই বছরের গল্পটা বেশ একদমই আলাদা। কোথাও মন খারাপের সুর, কোথাও আমরা চেষ্টা করেও উৎসবে মেতে উঠতে পারছি না। আই এম শিওর যে সেটার সঙ্গে আপনারাও একই রকমভাবে ঠিক কানেক্ট করতে পারছেন। তবে ইয়েস, টেক্কা আসছে পুজোর ছবি, এবং সেই ছবিকে নিয়েই আজকে স্বস্তিকাদি রয়েছেন। স্বস্তিকাদি, স্বাগত বলে তোমাকে। এবং যেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, মনে থেকে তুমি কিরকম আছো এই মুহূর্তে দাঁড়িয়ে? সত্যি আমরা কেউ সেই হয়তো খুশি নই, দারুণ একটা ভালো লাগা হচ্ছে তেমনটাও নয়। পুজো আসছে আসছে, প্রত্যেক বছর যে একটা আকাঙ্ক্ষা থাকে, মানে বন্ধুদের সঙ্গে দেখা হবে, আড্ডা মারবো। আমি প্রত্যেক বছর ঠাকুর দেখতে যাই, যেটুকু যা কাজ থাকে ওই অপিয়ারেন্স ওইগুলো ছাড়াও বন্ধুরা মিলে একসঙ্গে রাত্রিবেলা বেরিয়ে ঠাকুরগুলো দেখে নিই। একদম মানে শ্রীভূমি থেকে শুরু করে দমদম পার্ক, তারপরে ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, যেগুলো বেহালা, হাওড়া, যেগুলো ভালো ভালো ঠাকুর আর কি, বেরিয়ে দেখে নিই ফাটাফাট। তো সেটা তো এবছর একদমই করার মানে ইচ্ছেটাই নেই, সেই জন্য কোনো প্ল্যানিং হয়নি। কিন্তু আমার একটা কাজ এই বছর বেরোচ্ছে। প্রত্যেক বছরই পুজোয় সিনেমা রিলিজ হয়, সৃজিতের ছবি পুজো রিলিজ, এটা কোথাও গিয়ে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রত্যেক বছরই সৃজিত মুখার্জির একটা ছবি রিলিজ থাকে পুজোর সময়, এই বছরটাও আছে, এবং এই বছরে ওটা আমারও ছবি। সো যারা রাস্তায় বেরোবেন, যাদের সিনেমা দেখতে ইচ্ছে করবে, যাদের মনে হবে একটু মন ভালো করার জন্য একটা ছবি দেখি, তারা যদি টেক্কা দেখে, অফকোর্স সেটা আমার এবং আমাদের টিমের সকলের ভালো লাগবে। টেক্কাতে আমরা রিসেন্টলি আমরা ট্রেলার রিলিজ হয়েছে, এবং সেখানে দেখেছি তুমি মায়ের চরিত্র, এবং মা বলছে যে আমি আমার মেয়েকে কি করে ফেরত পাবো এটা, এবং এখানে একটা চাকরি পাওয়া, ফেরত পাওয়া, তা সেটা নিয়ে একটা যুদ্ধ, অ্যান্ড ভীষণ রিলেটেবল এই রিসেন্ট সিনারিওতে। মা হিসেবে যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি মানে আইডিয়াল মা হওয়ার এক্স্যাক্টলি ডেফিনেশন কি তোমার কাছে? আইডিয়াল মা হওয়ার কোনো দরকারই নেই, মানে এগুলো খুবই আমার মনে হয় ইউটোপিয়ান চিন্তাধারা, বা আমরা ভাবি যে মায়েদের সবসময় আইডিয়াল হতে হবে। এটাও কিন্তু কোথাও একটা সমাজ ব্যবস্থা, বা বারবার আমাদেরকে বলা হয়, নানানভাবে জানান দেওয়া হয়, নানানভাবে পরীক্ষা করা হয় যে একজন মা সব কিছুতে সাকসেসফুল কিনা, সব স্তরে পাশ করছে কিনা পরীক্ষায়, হ্যাঁ, সব এতে পারদর্শী কিনা। সো আমার মনে হয় যে এরকম ধরো কলা এমন একটা ছবি যেখানে একজন খুব ইমপারফেক্ট মাকে দেখানো হয়েছিল, কারণ আমাদের মারা তো ইমপারফেক্ট। আমরা হয়তো ভাবি যে, বা আমাদের চাহিদা যে আমাদের মায়েরা সবেতে সব কিছু পারবে করতে। আমাদের মায়েরা বেশিরভাগই পারে, সব কিছুই পারে, কিন্তু মা সত্তাটার বাইরেও তো সে একজন মহিলা, হ্যাঁ, তার নিজের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে সবগুলোই থাকতে পারে। তার নিজের অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে, যেটা হয়তো পরিবার আছে বলে করতে পারে না। বিকজ দ্য ম্যাক্সিমাম স্যাক্রিফাইসেস আ মাদার মেক্স, which we all know, we have seen our mothers do it. আমাদের জেনারেশনের মায়েরা হয়তো আমাদের মায়েদের মতন স্যাক্রিফাইস কোনোদিনও করবে না, আমি তো কোনোদিনও করবো না। বাট আমাদের মায়েরা বা দিদারা, তারা তো তাদের মানে তাদের পুরো জীবন, তাদের পুরো অস্তিত্ব, তাদের পুরো এন্টিটি, এক্সিস্টেন্স সব কিছু পরিবারের জন্য, সন্তানের জন্য করে দিয়েছে। আর আমরা তো কোনোদিনও জিজ্ঞেসও করিনি যে মা তুমি এটা না করে কি অন্য কিছু করতে চাও। We never ask these questions to our parents. Like আমার মাকে যদি আমি দেখি, হ্যাঁ মা প্রত্যেক রবিবার দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছে, লুচি তরকারি বানাচ্ছে, দুপুরবেলা মাংস রান্না করছে, আমরা খাচ্ছি, হ্যাঁ, সারাদিন একটা খাওয়ার বিষয় চলে প্রত্যেকের বাড়িতে, সানডেজ স্পেশালি। আমার তো মনে পড়ে না আমি কোনোদিনও আমার মাকে জিজ্ঞেস করেছি যে মা এই রোববারটা তুমি আমাদের জন্য রান্না না করে কি অন্য কিছু করতে চাও। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাক্রম এখন পুরো কলকাতা জুড়ে চলছে, এবং পশ্চিমবাংলা মানে বলতে পারে পুরো দেশ, রাজ্যের বাইরে এটা নিয়ে চর্চা হচ্ছে। মেয়ে তোমার বিদেশে থাকে, এবং সে যখন মাঝরাত্রে তোমাকে ফোন করে, নিশ্চয়ই করে, মানে প্যানিক অ্যাটাক আসে তো? প্যানিক ফোনটা বাজছে দেখেই প্যানিক। আমি পুরো বুঝতে পারি আমার মানে উৎকণ্ঠাটা গলার। আগে ছিল এরকম তো? হ্যাঁ
ছিল, কম ছিল হয়তো। আরজি করের ঘটনাটা এমনভাবে আমাদের সবাইকে ট্রিগার করেছে যে মানে ফোনটা বাজলেই প্যানিক হচ্ছে। আগে তো রাত্রিরে বাজলে প্যানিক হতো, এখন ফোনটা বাজলেই প্রথমেই মনে হচ্ছে কিছু কি খারাপ কিছু কি হয়েছে। এটা কিন্তু প্রথম মনে হচ্ছে যে এটা কি কোনো একটা বিপদের জন্য ফোন, এটা কি কোনো একটা ক্রাইসিস কল। এটা তো মাঝরাত্রিরে সবার বাড়িতেই ফোন বাজলে তাদের মনে হয় যে খারাপ খবরের কিছু একটা ফোন এসছে। আমি একা মা, মেয়ে এত দূরে থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন যে কোনো সময় ফোন এলেই কিন্তু হয়তো আমি সেটা দেখাচ্ছি না, বা হয়তো সেটা আমার মানে ফিজিক্যালি মানে আমি ওরকম একটা সামনে আসছে না ব্যাপারটা, কিন্তু ফোনটা বাজলেই কিন্তু মাথায় ওটা সবার আগে আসছে যে ইজ দিস আ ক্রাইসিস কল অর ইজ দিস আ নর্মাল কল। তারপর তো অবভিয়াসলি গলাটা শুনে বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, কিন্তু এটা মনে হয় সব বাবা মাদের যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে। আমার প্রচুর মানে বন্ধু বান্ধব, তারা হয়তো আমার থেকে বয়সে বড়, আমার বন্ধু বান্ধবের সবারই বাচ্চারা ছোট, আমি ফার্স্ট ক্লাসে আর কি, মেয়ে অনেক বড় হয়ে গেছে। কিন্তু যে বন্ধু বান্ধব বা দাদারা যাদের বা আত্মীয়রা যাদের মেয়েরা হয়তো এখন বাইরে যাচ্ছে, তারা আগে যেভাবে কথাগুলো বলছিল যে এই তো বাইরে পড়াশোনা করতে যাবে, তার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, একটা ভালো লাগা ছিল সবার, কিন্তু গলা এবং বলার ধরনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে হ্যাঁ মানে বাইরে তো পাঠালাম, এই যে চিন্তা এখন কুড়ে কুড়ে খাবে। এই ঘটনাটার আগে তারা যেভাবে কথা বলছিল আর এখন তারা যেভাবে কথা বলছে তার মধ্যে অনেকটা ফারাক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছে, কারণ সিচুয়েশনের সঙ্গে ছবির গল্প ভীষণভাবে মিশে গেছে। সামহাও সেটা হয়তো মানুষ কানেক্ট করছে, কিন্তু এবং যখন তোমাদের পোস্টার সামনে আসলো, মানে প্রথম দ্বিতীয় পোস্টার চেঞ্জ করতে হলে লিটারালি ট্রোলড করা হলো। কোন জায়গাটায় দাঁড়িয়ে মানুষ কি বুঝতে পারছে যে এক্স্যাক্টলি কোন দিকটায় আমরা এগোচ্ছি, সোসাইটি কোন দিকে এগোচ্ছে, কিছু কি বোঝা যাচ্ছে না? সোসাইটি কোনো দিকেই এগোচ্ছে না। এই আরজিকর ঘটনার পরেও পুরুষ মহিলা নির্বিশেষে যেভাবে যে হারে মানুষকে নিয়ে নোংরামো করা হয়েছে, তাতে সমাজ কোনো দিকে এগোচ্ছে বলে তো আমার মনে হয় না। মানে গোড়া থেকে কিন্তু মানসিকতার পরিবর্তন হতে হবে, একদম গোড়া থেকে। তো ওপর হবে না বিষয়টা। অ্যান্ড দিস ইজ নট ইভেন আ জেন্ডার ইস্যু যে শুধু মেয়েদের দেখলে ছেলেরাই টার্গেট করছে, মেয়েদের দেখলে মহিলারাও টার্গেট করছে। কোথাও গিয়ে একটা মনে হয় যে এরা তো অ্যাভেলেবলই আছে আর কি, সবাই আমাদের সম্পত্তি, এদেরকে যা ইচ্ছে বলা যায়। আর এটা বেশিরভাগ এন্টারটেইনমেন্ট জগতের লোককে নিয়ে হচ্ছে। আর এটা আমি বলবো না যে ইট ইজ অনলি আ বেঙ্গল ইস্যু বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদেরকে নিয়ে এটা হচ্ছে। দীপিকা পাডুকোন রণবীর সিং এর বাচ্চা হওয়ার পরে যে নোংরামো হলো অনলাইন, সেই নোংরামোটা আমি আর বলতেও মানে আমি আওড়াতেই চাই না আর দ্বিতীয়বার। কিন্তু একটা মানে তারা স্টার, তারা সুপারস্টার, তারা সিনেমার হিরো হিরোইন, তারা বাবা মাও, তারা মানুষও, তাদেরও পরিবার আছে, হ্যাঁ তাদেরও একটা নিজেদের সমাজ আছে, জীবন আছে। কারোর বাচ্চা হচ্ছে, আমরা তো সারা জীবন জানি ছোটবেলা থেকে যে বাচ্চা হওয়াটা তাদের বাড়িতে, কিন্তু যার বাচ্চা হচ্ছে সেটা কিন্তু একটা উৎসবের ব্যাপার, এটা একটা সবচেয়ে ভালো খবর, এটা মানুষ সবার সঙ্গে শেয়ার করে নিতে চায়। এটা মানুষের বাচ্চা হচ্ছে, সেখানেও তাকে কিভাবে অ্যাটাক করাটা সম্ভব, মানে আমাদের মানসিকতাটা তাহলে কোথায় গেছে? যেটা কারোর বাচ্চা হচ্ছে সেখানে আমরা সেই দিন সেই মুহূর্তে প্রশ্ন তুলছি, নোংরামো করছি, কদর্য জিনিসপত্র বলছি, মানে ইট ইজ সো টক্সিক যে আমার তোমার সবার, মানে যাদের জীবন অনলাইনে জড়িত, আমাদের সবার কিন্তু আমাদের নিজেদের মানে মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের মানে হেল্প দরকার। বিকজ আমরা তো যখনই ফোনটা খুলছি উই আর সিইং দিস ট্র্যাশ। সো এটা তো বোঝা যায় যে সমাজের কোথায় ঢুকে গেছে বিষয়টা, যে ভাই এরা চেনা লোক, মানে এদের বাচ্চা হোক, এদের বাবা মা মরে যাক, এদের অসুস্থতা হোক, যেভাবেই হোক না কেন এদের ওপর চড়াও হতে হবে। So it's a very, very unfortunate time we are living in.
এবং হয়তো এরকম একটি ভাইরাল অডিও ক্লিপও নিশ্চয়ই তুমি শুনেছো, সেটি ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সেটা হয়তো কোন এক অভিনেত্রীকে নিয়ে এমন একটা মন্তব্য করেছিল, এবং সেই পার্টিকুলার ভিডিও নিশ্চয়ই তুমি নিশ্চয়ই শুনেছো। মানে এখানটাতেও বোঝা যাচ্ছে একজন আরেকজনের প্রতি মানে আমার খারাপ লাগা মন্দ লাগা থাকতেই পারে, কিন্তু তার বহিঃপ্রকাশ ভাষার মাধ্যমে ওটা তো হতেই পারে না নিশ্চয়ই। এবং ভাষাটাও ভীষণভাবে নিম্ন শ্রেণীতে পৌঁছেছে, সেটা যখন টুইটারে লিখছেন কোনো একজন পলিটিক্যাল ফিগার, সেখানেও সেই জিনিসটা উঠে আসছে। আমাদের মানে আমাদের যেই বোধ কোনো কিছুর মানে বা সব কিছুরই বোধ যেটা একটা ছিল না, যে এটা বলা যায় এটা বলা যায় না, এটা করা যায় এটা করা যায় না, মানে আমার রাগ ক্ষোভ যতই যাই হোক না কেন সেটা কিন্তু একটা ব্যক্তিগত জায়গায়, সেটা কিন্তু চার দেওয়ালের মধ্যে, সেটা কখনোই মানে আমি একজন মানুষকে কলুষিত করার জন্য আমি এটা করতে পারি না। বা আমি বলবো যে অপর্ণা সেন উনি তো শুধু একজন ফিল্ম মেকার নন বা শুধু একজন অভিনেত্রী নন, ওনার একটা মানে ওনার ইন্টারন্যাশনালি একটা পরিচিতি আছে। এবং আমাদের এই উইমেন্স ফোরামের কাজের সূত্রেই যখন এত কথা হচ্ছে, নিশ্চয়ই আমিও এটা বিশ্বাস করি যে ওনাকে যে কনস্ট্যান্টলি অ্যাটাক করা হচ্ছে, হ্যাঁ, যে উনি পরিবর্তনের সময় উনি পরিবর্তন চেয়েছিলেন, গোটা রাজ্যই পরিবর্তন চেয়েছিল। অপর্ণা সেনের একার ভোটে নিশ্চয়ই পরিবর্তন ঘটেনি, অপর্ণা সেনের একার ভোটে সরকার পাল্টায়নি, তো পরিবর্তন নিয়ে ওনাকে একা খোটা দিয়ে কি হবে? বা আমাদের কাছে যে মানে আমাদের যেই ধারণাগুলো ছিল, বাড়ির এই শিক্ষাগুলো ছিল, এই বোধগুলো ছিল, সে আমি রিপোর্টার হই, আমি জার্নালিস্ট হই, আমি টিচার হই, আমি সিনেমা আর্টিস্ট হই, শিল্পী হই, গান গাই, যাই নাচি, যাই করি না কেন, যে এরা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে আমাদের সমাজের। হ্যাঁ, সে কোনো বড় একজন কোনো রাইটার হতে পারে, বড় ডান্সার হতে পারে, যে কোনো স্তরের শিল্পী হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, তারা তো একটা মানে একটা জায়গায় তো তারা জীবনে পৌঁছেছে অনেক কিছু করে। তো সেই জায়গায় পৌঁছানোর পরে না মানে এদেরকে নিয়ে আসলে আমরা কটু কথা বলতে চাই না বা পারি না, বা এদেরকে নিয়ে বলা উচিত না। এই বোধগুলো তো আমাদের ছিল একটা বয়স অবধি, সোশ্যাল মিডিয়া আসার আগে তো ডেফিনেটলি ছিল, যে বড় ডাক্তার, বড় রাইটার, বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ কেউ নোবেল লরিয়েট। আমি আমার পাশের বাড়ির হাবুদারকে নিয়ে যেরমভাবে কথা বলছি, আমি অমর্ত্য সেনকে নিয়েও সেইভাবেই কথা বলছি, আমি অপর্ণা সেনকে নিয়েও সেইভাবেই কথা বলছি। আমাদের কথা তো বাদই দিলাম, আমরা তো মানে মানে নিচেই আছি আর কি, আমি তো ছেড়েই দিলাম, আমার নিজেকে কোনো স্তরেই আমি রাখতে চাই না। কিন্তু আমি যেভাবে আমার পাড়ার থেকে বসে আমার পাশের বাড়ির মানে মালিকে নিয়ে কথা বলছি, সেই একই ভাষায় আমি একজন নোবেল লরিয়েটকে নিয়েও কথা বলবো, বা আমি একইভাবে তাকেও প্রশ্ন করব। এই মানুষের তো অ্যাচিভমেন্ট যখন মানুষের হয়, তারা তো একটা জায়গা তৈরি করতে পারে থ্রু দেয়ার অ্যাচিভমেন্ট। বা ধরো আমাদের এখান থেকে কেউ একজন একটা ছবি অস্কারে নমিনেটেড হলো, কিছু করে তো তারা সেটা অ্যাচিভ করেছে। তো আমি আমার পাশের বাড়ির পানের দোকানের লোকটা যে রিল বানাচ্ছে, তাকে নিয়ে আমি যেভাবে সমালোচনা করছি, যার ছবি অস্কারে গেছে আমি তাকে নিয়েও একইভাবে সমালোচনা করছি। এটা কি সম্ভব? কিন্তু এটা হচ্ছে। আমি তো জাস্ট মানে অপর্ণা সেনকে অ্যাটাক করেও যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম, আমি জাস্ট ভাবছি যে এরা কি অপর্ণা সেনকে চেনে, এরা অপর্ণা সেনের কাজ দেখেছে, মানে উনি কতটা বড় একজন পরিচালক বা অভিনেত্রী, বা ওনার কি অ্যাচিভমেন্টস কিছুই কি তাদের জানার, তারা কি পড়েছে অপর্ণা সেনকে নিয়ে? জাস্ট মনে হয়েছে যে মনে এখন তো বোধহয় ওটাই হয়ে গেছে, ওর জাস্ট মানে একটা থাম্বনেইল, একটা হেডলাইন দেখে নি, ভিতরে কি কন্টেন্ট রয়েছে আমি কন্টেন্টটাতে আমি আর ক্লিক করে দিই না করব না। আর ওই মানে পাড়ায় আমরা আগে দেখতাম না রোববার করে ম্যাচ হচ্ছে, সেখানে পাড়ার ওই ম্যাচে যেরকম লোকে কথা বলতো, একটা ওয়ার্ল্ড কাপ দেখেও লোকেরা সেরকমই বলতো, এই যে সচিন এটা মারলো না কেন, আরে আমি হলে তো এই রানটা আমি 6 মারতামই। এই পুরো যে কনভারসেশনগুলো, এটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, অ্যান্ড পিপল আর ডুইং দিস উইথ এভরিবডি। তারা যারা কিছু অ্যাচিভ করেছে বা করেনি বা করার চেষ্টায় আছে, মানে ইট ডাজন্ট ম্যাটার। ওটাই বললাম না যে
আমার পাড়ার হাবুদাকে নিয়ে আমি যা বলবো, আমি নোবেল লরিয়েট অমর্ত্য সেনকে নিয়েও আমি তাই বলবো। বিকজ ভাই আমার ফেসবুক আছে, আমার ফোন আছে, যা ইচ্ছে আমি করতে পারি। আমার শিক্ষার দরকার নেই, আমার বোধের দরকার নেই, আমার পরিচিতির দরকার নেই। ইট ইজ লাইক টক্সিসিটি টু সাম আদার লেভেল। সো আমি তো থেরাপিতে যাই, আমার তো খুব প্রয়োজন আমার সুস্থ থাকার জন্য। হ্যাঁ, সো অ্যান্ড আই ফিল দ্যাট ইট ইজ সামথিং দ্যাট আমার মনে হয় আর নেক্সট 10 বছরের মধ্যে আমাদের সবার লাগবে, এটা সবার লাগবে। কারণ যে নর্দমাটা আমাদের ফোনে, আমরা সারাক্ষণ একটা নর্দমা নিয়ে তো ঘুরছি আজকাল। রাস্তায় তুমি যতই ড্রেন ঢাকো আর রাস্তায় তুমি যতই কেএমসি সুন্দর করার চেষ্টা করছো, আমাদের ফোনটা কিন্তু নর্দমা, ওটা তো আমরা নিয়ে ঘুরি। সকালবেলা ঘুম থেকে ওটাই নর্দমাটা আগে দেখি। আর এটা আমার কাছে কোনো কন্ট্রোলেই নেই যে আমি কি দেখতে চাই আর দেখতে চাই না। আমি ধরো কাউকে ফলো করি না, আমি ধরো দেখতে চাই না, এবার সে 14,000খানা নিউজ পোর্টালে বক্তব্য রাখলো, তা আমাকে খুঁজে খুঁজে সেই সব নিউজ পোর্টালের সঙ্গে আমাকে আনফলো করে বা তাকে ব্লক করে দিতে হবে। এটা করার জন্য একটা লোক রাখতে হবে টাকা দিয়ে, আমার পক্ষে তো সম্ভব না এটা করা। সো হাউ মাচ ক্যান ইউ কন্ট্রোল অফ হোয়াট ইউ want to see and what you don't want to see? It will come on your timeline. AI একটা বিগ থ্রেট সেই অর্থে, মানে দুটো কন্টেন্ট দেখলে পরে থার্ড কন্টেন্ট AI এমনিতেই লুপে নিয়ে তোমাকে পাঠিয়ে। আমাদের কন্ট্রোলে কিচ্ছু নেই, আমাদের হাতেও কিছু নেই। যা আসবে আমাদের ওই চোখে পড়বে, হয়তো আমরা পড়বো না, হয়তো স্ক্রোল করে যাবো, কিন্তু চোখে তো পড়বে। তো সেটা তো যথেষ্ট একটা ইরিটেশনের কারণ। আচ্ছা, একটু বলো তো, এই যে নতুন যে ফোরাম তৈরি হয়েছে, সেই ফোরামটা কি করে কাজ করবে, মানে হাউ দিস উইল ওয়ার্ক এক্স্যাক্টলি? কারণ প্রচুর মানুষ তো নিশ্চয়ই সেখানে যুক্ত হচ্ছে। ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স প্লাস, হ্যাঁ মানে আমরা বিভিন্ন রকম কমিটি গঠন করছি ফোরামটার ভেতরে, সাব কমিটিস, যে ভলেন্টিয়ারিং কাজ যারা করবে, বা আমিও যে কমিটির সাথে যুক্ত আছি, তো সবার একটা ডেজিগনেটেড রোল থাকবে। কিন্তু বৃহত্তরভাবে ইমিডিয়েটলি যেটা আমরা করছি, যে আমরা এই পুজোর পরেই আমাদের সমস্ত সিগনেটারিজদের নিয়ে আমরা একটা মিটিং করব। আমরা একটা প্রেস কনফারেন্সে করার কথা হয়েছে, আমরা অলরেডি সিএমকে আমাদের দিক থেকে চিঠি পাঠিয়েছি, উই আর ওয়েটিং ফর দ্য রেসপন্স। আর আমরা সব রকমভাবে মেয়েদের সাপোর্ট দেব, মেয়ে এবং জেন্ডার ইনক্লুসিভ ট্রান্স উইমেনদেরও, কোয়ার কমিউনিটিতেও যারা নারী হিসেবে তারা জীবনযাপন করছে, তারা নিজেদের নারী ভাবে, তাদেরকেও। কারণ কর্মক্ষেত্রে অন্তত আমরা চাই একটা আমরা সেফ জায়গা তৈরি করি। সারা রাজ্য জুড়ে একটা সেফ জায়গা তৈরি করাটা তো আমাদের কাজ নয়, আমরা পারবও না, কিন্তু আমাদের নিজেদের কাজের জায়গায় যাতে এই সেফটিটা থাকে, এবং আমরা যাতে প্রডিউসারদেরও এই গাইডলাইন্সগুলোর সঙ্গে ওয়াকিবহাল তারা যেন হয়, এই গাইডলাইন্সগুলো মিলিয়ে যেন প্রত্যেক দিন কাজ হয়। এবং যে কোনো রকম হেনস্থা, সবসময় সেটা যে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে হবে, শারীরিক হেনস্থা হতে হবে না, ভার্বাল অ্যাবিউজ, বুলিং, আমাদের আশেপাশে অনেক লোকেরাই সারাক্ষণই এটা করছে, হয়তো তারা হয়তো জানে না যে এটাকে অ্যাকচুয়ালি বুলিং বলে। আর মেয়েরা আর্যিকর ঘটনা আর জানি না কি করেছে আমাদের সমাজে, কতটা পরিবর্তন আনতে পেরেছে, কিন্তু মেয়েদেরকে সাহস জুগিয়েছে টু কাম ফরওয়ার্ড উইথ দেয়ার কমপ্লেন্টস, টু কল আউট। এখন আর একজন পরিচালক, একজন প্রযোজক এরমভাবে তো কেউ কথা বলছে না, সবাই নাম নিয়ে কথা বলছে। যারা রিপিট অফেন্ডার, তাদের নিয়ে যে আরও অনেক লোক এগিয়ে আসছে একজনের পরে, সেখানে তাদেরকে মানে লিগাল সাপোর্ট দেওয়া, তারা যদি কোনো রকম সাইকোলজিক্যাল সাপোর্ট চায় সেটা প্রোভাইড করা, তারা যদি পুলিশের কাছে যেতে চায় সেটা তাদেরকে হেল্প করা, তাদেরকে বোঝানো। কেউ যদি লিগাল কোর্স নিতে চায় তাকে তো প্রথমে জানতে হবে। আমরা তো আর কেউ সবাই মানে প্রত্যেক দিন তো আমরা পুলিশ, কোর্ট কাচারি, লয়ার এগুলো নিয়ে তো নিশ্চয়ই আমাদের জীবনে আমরা ঘোরাফেরা করি না। দিজ আর ভেরি আননোন টেরিটরিজ টু মোস্ট অফ আস। সো তাদেরকে বোঝানো, অনেকেই হতে পারে যারা লিগাল কোর্স নিতে চায় না, তারা হয়তো তাদের দে নিড অ্যাসিস্ট্যান্স ফর দেয়ার ট্রমা অর ফর দেয়ার মেন্টাল হেলথ। সেগুলোও আমরা মানে সমস্তভাবেই যাতে আমরা একটা খুব কি বলবো, খুব জোরদার একটা সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি। কাজ হারানোর তো ভয় থাকবে তো, মনে হয় না।
কারণ আমরা ডিরেক্টর্স গিল্ডে কথা বলেছি, হ্যাঁ, আমরা আর্টিস্ট ফোরামে কথা বলেছি, আমাদের চ্যানেলসের সঙ্গে মিটিং আছে, আমাদের প্রোডাকশন হাউসের সঙ্গে মিটিং আছে। তো কাজ হারাবার মানে অফকোর্স মানে যারা রিপিট অফেন্ডার, যারা পারপেট্রেটর, আমরা তো চাই তারা যাতে কাজ না করুক। মানে এরকম ঘটনা ঘটেছে সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের সেটে, কিন্তু হয়তো তুমি নিশ্চয়ই জানো, আমি সেটাই বলছি যে হ্যাঁ, মানে পরের দিকে সে কিন্তু আর কোনো ফোন ধরছে না, সে আনসার করছে। হ্যাঁ, বাট এই লোকগুলো যারা অফেন্ডার তাদের কাজ না পাওয়ার কথা, কিন্তু এতদিন ধরে যারা কমপ্লেন করেছে তারা কাজ পাচ্ছিল না, মানে ভিকটিমরাই কাজ পাচ্ছিল না, বা ভিকটিমদের কর্নার করে দেওয়া হচ্ছিল, বা ভিকটিমরা একটা একা পড়ে যাচ্ছিল, যে তাদের কথা কেউ শুনছে না, তাদের কথা কেউ বিশ্বাস করছে না, তারা সাহস পাচ্ছে না এগিয়ে আসার, বা তারা কাজ পাবে না, তাদের ক্যারিয়ারটা শুরুর আগেই শেষ হয়ে গেল, এরকম একটা ভয় ভিকটিমদের ছিল। এখন ওই ভিকটিমের পাশে যদি গিয়ে আরও 100টা মেয়ে দাঁড়ায়, তো তুমি কতজনকে কাজে দেবে না? ইন্ডাস্ট্রিটাকে তো চালাতে হবে। আমরা যদি একজন রিপিট অফেন্ডারের মানে ব্যাপারে বলতে পারি যে আমরা 100 জন লোক এর সাথে কাজ করব না, তো কাজটা তো কাউকে নিয়ে করতে হবে। তো যারা পারপেট্রেটর তাদের কাজ যাওয়ার ভয়ে থাকা উচিত, নট দ্য ভিকটিমস। কিন্তু মিটু নিয়ে যেভাবে সরব হয়েছে মানুষজন, এবং সেখানে অরিন্দম শীলের নাম উঠেছে, প্লাস যেই অভিনেত্রী যিনি ওনার নামে এফআইআর করেছে, এবং তারপরেও আরও একজন অভিনেত্রী ওনাকে নিয়ে অনেক কিছু বলেছেন, এবং সোশ্যাল মিডিয়ায় তাকে কিন্তু লিটারালি রেপ করার একটা হুমকি দেওয়া হচ্ছে। ভীষণ রকমের মানে থ্রেট কালচার, সেটা সব জায়গাতেই। রিসেন্টলি এটা একটা গেল আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। এই রিসেন্ট টাইমসে একটা হসপিটালে একটি ভিডিও, যেটা মানে নিউজও হয়েছে সব চ্যানেলে, যেখানে দেখা যাচ্ছে যে মেয়েদের যেটি ওয়ার্ড, সেখানে কোথাও কোনো ব্লকেজ নেই, একটি পর্দা, এবং মেয়েদের চেঞ্জিং রুমে কিন্তু কোথাও কোনো লক করা নেই, এবং মানে ওখানে একজন পেশেন্ট মারা গিয়েছেন, পেশেন্ট পার্টির একজন ডক্টরকে তারা মানে মারছেন। সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা জায়গায় থ্রেট কালচারই সেই অর্থে, কারণ কোথাও কোনো আমাদের সিকিউরিটি নেই। সেটা নিয়েই তো প্রতিবাদ, সেটা নিয়েই তো আন্দোলন, থ্রেট কালচার, রেপ কালচার। আর এই কথাগুলো অবলীলায় লোকে বলে যাচ্ছে। মানে আমি জানি আমাদের গ্রুপে, আমাদের ফোরামে এরকম কমপ্লেন এসছে, আমাদের খুবই পরিচিত একজন অভিনেত্রী, তাকে সে প্রতিনিয়ত এরকম মানে ফোন কলস পাচ্ছে। মানে রেপ শব্দটা, মানে চল আজকে ফুচকা খেতে যাই, এটা যতটা ক্যাজুয়ালি মানুষে বলে, মানে রেপ করে দেব, ওর মতন রেপ করে দেবো, এর মতন রেপ করে দেবো, মানে ওটা একটা আমাদের ভোকাবুলারি একটা অঙ্গ হয়ে গেল যেন শব্দটা। হ্যাঁ, মানে এটা বলতে বাধা হচ্ছে না, বলতে ভয় লাগছে না, জাস্ট চল কেমন আছিস, মানে এটা যতটা আমরা ক্যাজুয়ালি বলি কথাটা, রেপ নিয়েও ওরকমই ক্যাজুয়ালি লোকজন বলছে যে, বা কিছু একটা বোঝাতে গিয়ে ইট ফেল লাইক আই ওয়াজ রেপড, এটা যখন একটা পুরুষ মানুষ বলে, আমি অবাক হয়ে মানে তার মুখের দিকে তাকিয়ে থেকে ভাবি যে কিসের থেকে তোমার মনে হলো যে তোমার একটা কিছু অসুবিধা হওয়া, মানে ইট ফেল্ট লাইক ইউ আর গেটিং রেপড। Do you know what is rape? Do you know what is the consequence? And has anybody ever touched your genitals? তুমি বুঝবে কি করে তোমার যৌনাঙ্গে আঘাতটার কি মানে মানেটা কি হতে পারে, তুমি কি করে বুঝবে until and unless you have felt that pain even for like 1 second? So জাস্ট নর্মালি একটা শব্দ ব্যবহার হচ্ছে মেয়েদের থ্রেট দেওয়ার জন্য, নর্মালি একটা বলা হচ্ছে, যে সবাই বলছে, আমিও বলিটাই, খুব মানে খুব আনফর্চুনেট, শুধু না ভয়ঙ্কর পরিস্থিতিটাই ভয়ঙ্কর, যে এর মধ্যে আমাদের মানে বেঁচে থাকতে হবে, এর মধ্যে আমাদের কাজে বেরোতে হবে, এর মধ্যে আমাদের রাত বিরেতে ফিরতে হবে। আর আমাদের মানে আমি আমার কথা বলছি না, আমার তো অফকোর্স গাড়ি আছে, ড্রাইভার আছে, আমার মতন এরকম আরও অনেক মানুষ আছে যারা সেই প্রিভিলেজ থেকে আসে না। সো আমি জানি না, মানে বাবা মারা মনে হয় না, মেয়েরা বাড়ি থেকে বেরোলো আর মেয়েরা বাড়িতে ঢুকলো, ওই টাইমটুকু আমার মনে হয় না কোনো বাবা মা শান্তিতে বেঁচে থাকতে পারবে। মানে এটা তো কনস্ট্যান্ট প্যানিক। এবং তোমার একটি পার্টিকুলার ভিডিও রীতিমতো ভাইরাল, সেখানে হচ্ছে প্রেম করে তুমি কাজ পেয়ে এরকম একটা বিষয় সৃজিত স্যার।
এবং কোনো একজন অভিনেত্রী সেটা মানে লিখেই দিলে, বা পাল্টা বা তুমি তাকে তুমি জবাবও দিয়েছো, প্রেম করেই আমি কাজ করতে। না, এটা আমি কারোর কথার পরিপ্রেক্ষিতে লিখিনি, এটা আমি নিজের থেকে লিখেছি যে আমার 24 বছর ক্যারিয়ারে এটা একটা বোধোদয় হয়েছে আমার, যে সত্যিই তো আমি তো গোটা ক্যারিয়ারটাই আমার জাস্ট প্রেমের ওপর দাঁড়িয়ে আছে। আর এরকম ভাবেই আমি চাই আমার বাকি ক্যারিয়ারটাও চলুক। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিজের জন্য। আর এত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে যদি প্রেম করে বেঁচে থাকা যায়, ভালোবেসে কাজ পাওয়া যায়, ভালোবেসে কাজ করা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, অডিয়েন্সকেও তো ভালোবাসতে হবে আমাকে। সব মিলিয়ে তাহলে বোঝা যাচ্ছে বেশ জমজমাট এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দেবের প্রোডাকশন হাউসে তুমি প্রথমবার কাজ করলে, এবং দেবের সাথে নিশ্চয়ই তুমি আগে ওর ছবি নিশ্চয়ই দেখেছো, কোন ছবিটা তোমার ভালো লেগেছিল? আমি ওর অনেক কাজ দেখেছি, আমি প্রচুর কাজ দেখি সবার। তুমি দেখো? হ্যাঁ, সবার কাজ আমি দেখি, হলে গিয়ে দেখি বা টিভিতে দেখি বা ওটিটিতে এলে দেখি। তো আমি মানে শুধু দেব কেন, আমি অঙ্কুশেরও কাজ দেখেছি, আমি সোহমের কাজ দেখেছি, আমি যারা আমাদের জিতের কাজ তো অফকোর্স দেখেছি, যারা আমাদের সঙ্গে এখন কাজ করছে সমসাময়িক, তাদের সবার কাজ দেখি। দেবের বেশ কয়েকটা কাজ আমার খুবই প্রিয়। বুনো হাঁস খুব ভালো লেগেছিল। জুলফিকারে আমার মনে হয়েছিল দেব ওয়াজ দ্য বেস্ট, অ্যাবসলিউটলি। কবির খুব ভালো লেগেছিল, চ্যাম্প ভালো লেগেছিল। জাস্ট রিসেন্টলি প্রধান দেখলাম, আর আমি ওকে বললাম ইনফ্যাক্ট দেবকে যে ওর তো একটা পলিটিক্যাল এন্টিটি আছে, তো শুধু অ্যাক্টর নয়, হি ইজ আ এমপি অলসো। সেখানে দাঁড়িয়ে ও যে বিষয়টা নিয়ে প্রধান করেছে, ইউ রিয়েলি হ্যাভ টু হ্যাভ গাটস। হ্যাঁ, সেটা আমি মানে এটা তো সৃজিৎ স্ক্রিপ্টটা নিয়ে ওর কাছে গেছিল, কিন্তু ও যে ওর পলিটিক্যাল আইডেন্টিটিটা পাশে রেখে অভিনেতা এবং প্রযোজক হিসেবে যে ওই ছবিটা করতে রাজি হয়েছে, যেখানে চাকরি নিয়ে একটা ছবি, মানুষের চাকরি যাওয়া, চাকরি পাওয়া, তার যে রাজনীতিটা, এবং আমাদের রাজ্যে তো চাকরি নিয়ে একটা চলছে অনেক, মানে এই আন্দোলন আর প্রতিবাদটা তো অনেক বছর ধরে চলছে। সো আই মিন I think it's amazing that he has the guts and he's taking risks as an actor, as a producer, as a MP. So অনেকগুলো সত্তা একটা মানুষের, সেটা তো খুবই কমেন্ডেবল। আর কাজের অভিজ্ঞতার দিক থেকে যদি বলি যে কিরকম, মানে প্রোডাকশন হাউস মেয়েদের জন্য কতটা সেই অর্থে ঠিক? দারুণ। আমি তো এটা এতবার এত জায়গায় বলছি, আর আমি বারবারই বলতে চাই যাতে অন্যান্য প্রোডাকশন হাউসরাও শোনে এবং কিছু একটা করার মানে করে আর কি, চেষ্টা না করে, যে এত মেয়েরা কাজ করে আমাদের ইউনিটে, এত মেয়ে টেকনিশিয়ানসরা কাজ করে। শুধু আর্টিস্টদের একটা ভ্যানিটি থাকলো, বাথরুম থাকলো, জামা কাপড় চেঞ্জ করার জায়গা থাকলো, সেটা করলে তো হবে না। এত মেয়েরা কাজ করে ইউনিটে, তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম থাকা, যেটা ফাংশনাল। এরম নয় যে হ্যান্ডেল চলছে না, কল ভাঙা, ওরকম না। একটা ফাংশনাল ক্লিন টয়লেট, তাদের মানে একটা রেস্ট নেওয়ার জায়গা, তাদের একটু বসার জায়গা, সেখানে যাতে এসি থাকে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, এখন তো সারা বছরই গ্রীষ্মকাল। সো এইগুলো মানে এগুলো চাইতে হবে, এটাই খুব দুঃখজনক, কারণ এগুলো থাকার কথা, এগুলো হওয়াই উচিত, কিন্তু এগুলো আমাদের চাইতে হয়। এবং দেবের প্রোডাকশনে আমার মনে হয় না কাউকে কিছু চাইতে হয়েছে। খুবই কেয়ারিং আর খুবই মাইন্ডফুল একজন প্রডিউসার। সো I was very happy to work with the team. তোমাকে কি ডিরেকশনে আমরা দেখবো কোনো সময়? না, আমার কাজ ক্যামেরার সামনে, আমার কাজ ক্যামেরার পেছনে কোনোদিনই হতে পারবে না। হ্যাঁ, এত বছর ধরে কাজ করছি, হয়তো অনেক টেকনিক্যাল জিনিসপত্র বেটার বুঝি, কিন্তু ডিরেক্টর হতে গিয়ে যতটা জ্ঞান তোমায় থাকতে হবে সমস্ত ডিপার্টমেন্টের, তুমি শুধু অ্যাকশন কাট বলে দিলে সেটুকু জ্ঞান থাকলে তো হবে না। তোমাকে এডিট জানতে হবে, তোমাকে গান বুঝতে হবে, তোমাকে ক্যামেরা বুঝতে হবে। ওই অত জ্ঞান আমার নেই, আমার অত শেখারও কোনো ইচ্ছে নেই। আমি ক্যামেরার সামনে কাজটা আরো মন দিয়ে করতে চাই।
আর লাইক টু মাচ অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড মানে ছবিটা ভালো হলে সবার ভালো, খারাপ হলে ডিরেক্টরের একবার মানে কোপ করে। সো ওটা আমার মনে হয় না আমি অত দায়িত্ব নিতে পারবো। আর যাই না, মানে খুব ডিফিকাল্ট কাজটা। আর আরও একটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় না যে আমার কারুর কাজ পছন্দ হবে। মানে আমি যদি পরিচালক হই, আমাকে তো অন্যান্য অভিনেতাদের কাস্ট করতে হবে, কোনোদিন ওই শুটিংটা শেষ হবে না। কারণ আমার কারুর অভিনয় ভালো লাগবে না, মনে হবে যে আমি গিয়ে করে দিই, না আমি বেটার করতে পারবো। তো সেই জন্য আমার মনে হয় আমি মানে ডিজাস্টার হবে আর কি আমি যদি পরিচালনায় আসি। আমার মনে হবে এই সরে যাও তো, তোমার দ্বারা হচ্ছে না, আমি করে দিই। এরকম একটা পরিস্থিতি অ্যাভয়েড করা উচিত। আর এই রিসেন্ট ঘটনায় তোমার মেয়ের কি বক্তব্য? ও জানে পুরো কিরকম কি চলছে কলকাতায়? ওর কি টেক, ও কি বলছে? না ও নিশ্চয়ই, ও মানে শি ইজ আপডেটেড। আর আমার সঙ্গে যখনই কথা হচ্ছে এটা নিয়ে, এখন তো তাও একটু হয়তো কম কথা হচ্ছে এটা নিয়ে, কিন্তু যখন একদম মানে আমি ফেরার পর থেকে যখন অনেকটা সময় আমি রাস্তায় কাটিয়েছি, তখন তো অনেক বেশি কথা হচ্ছিল। আমার মেয়ে প্রথম দিন আমাকে ফোন করে ভীষণ একটা মানে প্যানিক স্ট্রিকেন গলায় আমাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি কি মার খেয়েছো? আমি বললাম না। তুমি কি কাউকে মেরেছো? আমি বললাম না। না এই রাস্তায় আন্দোলন প্রতিবাদের অনেক ভিডিওস দেখেছি না, যেখানে আমি গলা ফাটিয়ে তারস্বরে চিৎকার করছিলাম, তো সেটা দেখে ওর চিন্তা হয়েছে, দিয়ে আমাকে ফোন করে বললো যে ডিড ইউ বিট সামওয়ান? আমি বললাম নো। Did somebody beat you? বললাম যে না। বলছে মা প্লিজ ডোন্ট গো টু দ্য জেল। ওর ওইটা প্যানিক হয়েছে, যে জানে দেখেছে যে অনেক সময় পুলিশরা এসে না আন্দোলনকারীদের তুলে নিয়ে লাঠিচার্জ হয়, আন্দোলনকারীদের তুলে নিয়ে হয়তো থানা টানায় চলে যায়। তো ওটাই হচ্ছে, মা তোমায় কি পুলিশ ধরে নিয়ে যাবে? মানে ওর ছোট বুদ্ধিতে ওর মাকে নিয়ে, হ্যাঁ ওর মাকে নিয়ে ওটাই চিন্তা, তোমাকে কি থানায়, তোমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে, তোমাকে কি লকআপে পুড়ে দেবে, নাকি তোমার কি জেল হয়ে যাবে? আমি বললাম যে এত ওভার ড্রামাটিক ভাবনার দরকার নেই। আর আমি এখানে একা নই, হাজার হাজার মানুষ আছেন আমাদের সঙ্গে, এতজন মানুষকে তুলে নিয়ে গেলে রাখার জায়গা পাবে না। সো এটা সব নিয়ে তুই চিন্তা করিস না। তো এটাই। আর বলছে মা can you scream less, your voice is like becoming very bad day by day. যে হ্যাঁ আমার মানে I'm sounding like a frog. So এইসব নিয়ে একটুখানি মজা করে কথা বললাম। আমি আমার চিন্তাটা ওর উপরে ডাম্প করে দিলে না, যেহেতু এত দূরে থাকে, আমার সবসময় ওই চিন্তাটা হয় যে একা একা থাকছে, এটা নিয়ে বেশি ভাববে, she'll be stressing over it. So yeah. আর একদম সেটা হচ্ছে যে পুজোর ক্ষেত্রে তুমি কি মেয়েকে কেনাকাটা করে দিয়ে এসছো? এখন মা তো দেয় কেনাকাটা করে নতুন কিছু, পুজোর ওর ওকেশনের জন্য কেনাকাটার দরকার নেই। ও হচ্ছে মানে আমি যখন যাই তখন কেনাকাটা করে দিই, আর তখন বলে যে আমি বায়না করে তোমার কাছে? না সেটা করে না, বায়না খুব একটা করে না, বাট ওই আর কি। তুমি করো না? মানে আমি জানি যে ওর এটা হয়তো ভালো লেগেছে, কিন্তু ওর বাজেটে কুলোচ্ছে না বলে ও কিনছে না। সো মা এসে যাওয়া মানে তো ব্যাংক এসে যাওয়া। হ্যাঁ ওর বন্ধুরা ওকে এগুলো নিয়ে আর কি মানে যে ও your bank has arrived. সো এবার আমি যখন যাই বাইরে, আমরা তো একটা সেট করে নিয়েছি যে আমি গরমকালে যাবো, ও শীতকালে আসবে। আমি যখন গরমকালে যাই তখন জিনিসপত্র যখন কেনাকাটা করা, তখন বলে আমি আর নেক্সট মানে পুরো 1 বছর আমি আর কিছু কিনবো না, আমি আর পুরো বছরে আমি আর কিছু কিনবো না। বলেই যখন শীতকালে এখানে আসবে, এসেই বলবে মা জারাতে না সেল দিচ্ছে। হ্যাঁ এই যে বললি যে your whole year's shopping is done, can I just go and see what is there? তো can I go and see তেই তো তারপর ট্রায়াল রুমে 3-4 ঘন্টা ধরে একটা চলবে আর কি, এটা কি ভালো ওটা কি ভালো। আর আমার মেয়ে খুব সাদা কালো অফ হোয়াইট পরতে ভালোবাসে, তো ওরকম 4টে কালো জামাই পরে দেখাবে, বলবে যে একটার হাতা এখানে, একটার হাতা এখানে, একটার হাতা এখানে, লুকিং ভেরি ডিফারেন্ট। আমি একটার জন্য পয়সা দেবো না। যে নীল লাল অন্য যেসব রং আছে ওগুলো যদি কিনতে চাও তাহলে আমাকে বলো। 3টে জামাই একই দেখতে, হাতার শুধু ডিফারেন্স, ভীষণ নাকি অন্যরকম একটা। আমি না, আই উইল নট পে ফর দিস ব্ল্যাক এনিথিং। 4000 খানা কালো জামা আছে, সবই একই রকম লাগে। সো হ্যাঁ এখন ওই মানে আমি একটু বলি যে না একটু রং, হ্যাভ সাম কালার্স ইন ইউর লাইফ। তো মা জামা কাপড় নিয়ে পরে না সেসব
হ্যাঁ, ওর জামা কাপড় আমি বেশি পরি অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, বোঝা গেল বিষয়টা। ওর জামা কাপড় আমি বেশি পরি কারণ ওর কাছে বেশি ভালো ভালো দেখতে জামা কাপড় আছে। আমি কিনে দিয়েছি, কিন্তু শি হ্যাজ আ বেটার লুকিং ওয়ার্ডরোব, সো আই ওয়্যার হার ক্লোথ। আমি তো বাইরে গেলে আমার তো পুরো পুরো সুটকেসে ওর যা দরকার আছে এখান থেকে, বোনভিটা, থামস আপ, হ্যাঁ, ম্যাগি, এই হেনা তেনা, ওর যা যা দরকার সেগুলো আমি এখান থেকে সুটকেস ভর্তি করে নিয়ে যাই। বাসমতি চাল, বিউলির ডাল, এইসব, হ্যাঁ, যেগুলো ওখানে হয়তো সব জায়গায় পায় না। আর আমি একটা জামা কাপড় নিয়ে যাই না আমার নিজের, বিকজ হ্যাঁ, আর বেশি ভালো দেখতে সেগুলো আমার থেকে। আচ্ছা, বেশ, আর বেশিক্ষণ কথা বলানো যাবে না, সেটা হচ্ছে এবার একদম শেষে সেটা টেক্কা আসছে, প্লিজ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু তুমি শেয়ার করো। টেক্কা আসছে 8ই অক্টোবর, নিশ্চয়ই এতদিনে সবাই আপনারা জেনে গেছেন, কিন্তু এই পুজোটা আলাদা, এই পুজোটা অন্যরকম। আর আমরা প্রত্যেক পুজোতেই হয়তো বলি যে আসছে বছর আবার হবে, কিন্তু যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর মহিলাদের সুরক্ষা নিয়ে যে কথাগুলো হচ্ছে, সেখানে আমরা বলতে চাই যে আসছে বছর যেন আরজি করার মতন আরেকটা ঘটনা না ঘটে, আসছে বছর আর হবে না, এটা যেন আমরা বলতে পারি। কিন্তু এর মধ্যেও আমাদের কাজ সিনেমা, এবং সেটা তৈরি হয়ে গেলে বেরোয়, সেটা আপনাদের কাছে পৌঁছানোটা আমাদের দায়িত্ব। সে ছবির প্রচার আমরা করি যাতে আরও বেশি মানুষ জানতে পারে আমাদের ছবির সম্বন্ধে, এবং আমাদের ছবির টিজার, ট্রেলার, গান বেরিয়েছে, আরও অনেক কিছু নিশ্চয়ই 8 তারিখ অবধি বেরোতে থাকবে। আপনাদের যদি ইচ্ছে করে, আপনাদের যদি মন ভালো লাগে, যদি মনে হয় যে বাইরে গিয়ে একটা সিনেমা দেখি, তাহলে নিশ্চয়ই টেক্কা দেখবেন। এবং আমরা তো সবাই আছি সোশ্যাল মিডিয়ায়, আমাদের জানাবেন আপনারা কেমন লাগলো। আর সবার পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, আর বি সেফ, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, মেয়েদের জন্য, ছেলেদের জন্য, কোয়ার কমিউনিটির সবার জন্যই। সেফটি শুড বি আওয়ার প্রায়োরিটি, সো বি সেফ অ্যান্ড হ্যাপি পুজো টু অল অফ ইউ। তোমাকে পুজো খুব অগ্রিম শুভ শারদিয়া, এবং ছবি প্রচুর সাফল্য পাক। আর অবশ্যই আপনারা উৎসবেও থাকুন এবং প্রোটেস্টেও থাকুন, দুটোরই সমানভাবে প্রয়োজন রয়েছে। আজকে এখানেই শেষ করছি। ক্যামেরায় মাহফুজ এবং প্রিয়াঙ্কার সঙ্গে অভিনব, দি ওয়ার্ল্ড নিউজ খবর এখন এখানে।